আমাদের ঘরে রোজ পায়েস রান্না হতো, কিন্তু সেটা কেউ খেত না। কেননা আমার শাশুড়ি বারণ করত। কিন্তু একদিন আমার ননদ সেই পায়েসটা খেয়ে নিল। পায়েস খেতেই তার মাথা ঘুরতে লাগলো। তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল যে সে প্রেগন্যান্ট। আমার ননদ ছিল অবিবাহিত। তাহলে ওই পায়েসের মধ্যে এমন কি ছিল যেটা খেতেই এই সমস্ত হয়ে গেল? তারপরে আমাদের সাথে যা হলো সেটা জেনে আপনার হুঁশ উড়ে যাবে। আমার ক্ষীর খেতেই আমার নাম সীমা, গ্র্যাজুয়েশন হতেই আমার বিয়ের জন্য আমার পরিবার সম্বন্ধ খুঁজে নিল। আমার বরের নাম মুকেশ। মুকেশ অনেক সাদাসিধে মানুষ ছিল। কেননা সম্বন্ধ হওয়ার পর অনেক সময় আমরা দেখা করতাম, একসাথে কফি খেতে যেতাম, তারপর একে অপরকে নিজের সম্পর্কে বলতাম। আর বিয়ের পর কথা বলতেও ভীষণ ভালোবাসতো। যাই হোক, এইভাবে দিন কাটছিল আমাদের। বিয়ের তারিখ ঠিক হতেই কথা দিয়ে যেদিন কেটে যেতে লাগলো বুঝতেই পারলাম না। আর বিয়ে করে এবার তো মুকেশের বাড়ির বউ হয়ে গিয়েছিলাম। শ্বশুর বাড়িতে আমার একটা ছোট্ট ননদ প্রিয়া ছিল, যে সারাদিন বৌদি বৌদি করে আমাকে সব কথা বলতো। প্রিয়া নিজের সমস্ত ছোট বড় কাজ আমাকে দিয়ে করাতো, আর সমস্ত কথা আমার সাথে ভাগ করে নিত। আজ প্রিয়ার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, যাতে সে ভালো নম্বর পেয়ে পাশ করেছে। পুরো বাড়িতে ওর সাফল্যের জন্য ওকে সবাই শুভেচ্ছা জানিয়েছে। শাশুড়ি ওর জন্য অনেক রকমের খাবার বানাতে বসেছে। আমি সব রকমের মিষ্টি বানিয়েছিলাম, কিন্তু যখন পায়েস বানাতে গেলাম তখন উনি বললেন যে আমি বানিয়ে নেব। যখন পায়েস তৈরি হয়ে গেল তখন শাশুড়ি ওই পায়েসটাকে আলাদা করে রেখে দিলেন, আর সবাইকে বললেন যে ওই পায়েস কেউ খাবে না। আমার তো ভীষণ অদ্ভুত লাগলো যে কেউ কেন খেতে পারবে না। যাই হোক, আমি এই ব্যাপারটাকে নিয়ম নীতি ভেবে আমি অদেখা করে দিলাম, কারণ আমার শাশুড়ি ছিলেন রণশীল মহিলা, যে নিয়ম নীতিকে ভীষণ গম্ভীরভাবে মানতেন। এইভাবেই দিন কেটে যেতে লাগলো। একদিন যখন আমি আমার ঘরে বসেছিলাম তখন মুকেশের ফোন আসলো, আর সে বলল বিকেলবেলায় আমাদের বাড়িতে কিছু বন্ধু খেতে আসবে, এই জন্য তুমি কিছু ভালো খাবার বানিয়ে রেখো। আমি মুকেশকে বললাম কি জন্য তারা আসছে। তখন মুকেশ বলল, আসলে আমার প্রমোশন হয়েছে, এই জন্য আমি আমার বন্ধুদেরকে পার্টি দিতে চাইছি। কিন্তু আমি ভাবলাম যে বাইরে হোটেলে যাওয়ার বদলে তাদেরকে ঘরেই ডেকে নি, কেননা তুমি এত ভালো খাবার বানাও যে বাইরে যাবার প্রয়োজন হবে না। এইভাবে ফোন রাখার পর আমি খাবারের আয়োজন করতে লাগলাম। আমি রান্নাঘরে যেতেই পাড়া থেকে আমার শাশুড়ি চলে আসলো, আর আমাকে জিজ্ঞেস করলো, বৌমা, আজ তুমি এত তাড়াতাড়ি খাবার বানাচ্ছ? তখন আমি বললাম, মা, আজ মুকেশের কিছু বন্ধু ঘরে আসবে। আসলে ওর প্রমোশন হয়েছে, সেই জন্য সে নিজের বন্ধুদেরকে পার্টি দিতে চাইছে। আমি বললাম, মা, কি বানায়? কেননা আমি তো মুকেশকেই জিজ্ঞেস করে যখনই আমি খাবার বানাই, আমার সব সময় একটাই অভ্যাস হয়ে এসেছে যে আমি বাড়িতে যারা বড় তাদেরকে জিজ্ঞেস করে নিয়ে যে খাবার কি খাওয়াবো। আমি যখন আমার বাবার বাড়িতেও কিছু বানাতাম তখন মা আর বাবাকে অবশ্যই জিজ্ঞেস করে নিতাম, আর এই জন্যই এখানে আমি আপনাকে জিজ্ঞাসা করছি। তখন মা বললেন, বানিয়ে নাও, তোমার যা ঠিক মনে হয় বানিয়ে নাও। এবার আমি অনেক রকমের খাবার বানালাম, আর তারপর যখন
আমি পায়েস বানানোর জন্য দুধ ফোটাতে গেলাম। তখনই আমার শাশুড়ি সেখানে চলে আসলেন আর বললেন, দাঁড়াও বৌমা, পায়েস আমি বানাবো, তুমি অন্য কাজ করো। আমি বললাম যে না মা, সব কাজ তো হয়েই গেছে প্রায়, শুধুমাত্র পায়েস বানানো বাকি। তখন মা আবার বললেন, বললাম তো আমি বানিয়ে নেব। তখন আমি বললাম যে ঠিক আছে। আমি এরপর আটা মাখতে লাগলাম। তখন পায়েস বানাতে লাগলো আর তারপর সেটাকে আলাদা বাসনে করে রেখে দিল। আমি বললাম, মা আপনি ওটাকে আলাদা করে রাখলেন কেন? তখন সে বলতে লাগলো, না না কিছু না, অমনি রেখেছি, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে পরিবেশন করব। আমি বললাম ঠিক আছে। কিছুক্ষণ পরে মুকেশ আর তার বন্ধুরা ঘরে চলে আসলো। তাদেরকে চা আর মুখরোচক খাবার দিয়ে কিছুক্ষণ আমি কথা বললাম। তখন তার বন্ধুরা হাসতে হাসতে বলতে লাগলো, ভাই খাবার কি বানানো হয়েছে নাকি নয়? তখনই মুকেশ বলতে লাগলো, সীমা এখনই খাবার পরিবেশন করবে। এবার তো আমারও ভীষণ খিদে পেয়েছে। তখনই সবাই খাবার টেবিলে চলে আসলো আর আমি আস্তে আস্তে এক এক করে সমস্ত খাবার টেবিলে আনতে লাগলাম। শাশুড়ি মা আমার হাত ধরে বলল, পায়েসটা নিয়ে যাও না। তখনই আমি জিজ্ঞাসা করলাম, কেন পায়েস নিয়ে যাব না? তখনই সে বলতে লাগলো যে আমি একবার বলে দিয়েছি তো যে নিয়ে যাবে না। আমি ভাবলাম যে শুধু শুধু তর্ক করে লাভ নেই, এই জন্য বললাম আচ্ছা ঠিক আছে। এবার যা কিছু বাকি ব্যঞ্জন বানিয়েছেন সেই সমস্ত কিছু ওদেরকে পরিবেশন করলাম। সব লোকেরা ভর পেট খাবার খেলো। এবার তো ওর বন্ধুরা খাবারের অনেক প্রশংসা করলো। আমারও ভীষণ আনন্দ লাগলো। আমি খাবার বানানোর জন্য অনেক পরিশ্রম করেছি। সব লোকেদের খাবার এত পছন্দ হলো যে আমার শুনে ভীষণ সন্তুষ্টি হলো। যাই হোক, সবাই খেয়ে বাড়ি চলে গেল আর আমারও যে যাওয়ার ঘরে চলে গেলাম। একদিন শাশুড়ি পায়েস বানিয়ে টেবিলের ওপর রেখে দিল। তখনই পাড়া থেকে একজন কাকিমা আসলো। শাশুড়ি মা তার সাথে কথা বলতে শুরু করলো আর সেই পায়েসটা সেখানেই টেবিলের উপর রেখে ভুলে গেল। তখনই প্রিয়া কলেজ থেকে আসলো আর আসতে না আসতে না জিজ্ঞেস করে সেই পায়েসটা খেয়ে নিল। যখন আমি দেখলাম যে প্রিয়া পায়েস খাচ্ছে তখনই আমি তাকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু আমি যতক্ষণে সেখানে পৌঁছেছি ততক্ষণে প্রিয়া সে পায়েস খেয়ে ফেলেছিল। আমার এবার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। এবার জানি না মা কি ব্যবহার করবে। আমি প্রিয়াকে বললাম যে এটা তুমি কি করলে? মা কাউকে পায়েস খেতে দেয় না, অন্তত খাবার আগে জিজ্ঞেস তো করে নিতে পারতে। তখনই প্রিয়া বলতে লাগলো, বৌদি আমার এত জোরে খিদে পেয়েছিল যে আমি ভাবলাম তুমি বানিয়ে এখানে রেখে দিয়েছো, আর এমনিতেও পায়েস যখন তৈরি হয়েছে তখন খাবার জন্যই তো তৈরি হয়েছে, মা কেন শুধু শুধু বকবে? তখনই আমি বললাম, আজকের আগে তুমি কখনো পায়েস খেয়েছো? আজকে তুমি এই পায়েসের ব্যাপারে জানতে পারলে? এমন তো না, মা তো কখনোই পায়েস খেতে দেয় না, আর এর পেছনে নিশ্চয় কোনো না কোনো কারণ হবে, আর সেই জন্যই সে বারণ করে। সেই সময় মা চলে আসলো সেখানে। সেই কিছু বলতো আর তার আগে প্রিয়ার মাথা ঘুরতে লাগলো আর সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এবার তো আমি পুরোপুরি ঘাবড়ে গেলাম। আমার তো মনের ভেতর এই ভয়টাই ছিল যে এই পায়েসটা খেয়ে। এরপর তাড়াতাড়ি আনন ফানন হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলো।
ওখানে ডাক্তার তার চিকিৎসা করলো। যখন রিপোর্ট আসলো তখন রিপোর্ট দেখে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ডাক্তার বলল প্রিয়া মা হতে চলেছে। এবার তো যেন আমাদের অবস্থা খারাপ হয়ে গেল এটা ভেবে যে এটা কীভাবে হতে পারে। সবার এই খবরটা শুনে যেন শক লাগলো। সবার যেন এমন মনে হচ্ছিল যে প্রিয়ার সাথে এটা কি করে হতে পারে। এত বুদ্ধিমতী আর সংস্কারী মেয়ে, সে এত ভুল কাজ কিভাবে করতে পারে। কিন্তু তার সংস্কারের থেকে বেশি তার পায়েস খাওয়ার উপরে আমার সন্দেহ হচ্ছিল। আমার তো এটাই মনে হচ্ছিল প্রত্যেকবার মা পায়েস খেতে বারণ করে, আর আজ যখন প্রিয়া সেই পায়েস খেয়ে নিল, ওর শরীর খারাপ হতে লাগলো আর তাকে হসপিটালে সব কিছুই বলে দেওয়া হলো। আমার তো মাথার মধ্যে ব্যাস একটাই কথা ঘুরছিল। আমার মনে যেন ঘৃণা তৈরি হয়ে গিয়েছিল। যখনই পায়েসের নাম হতো তখনই আমার যেন সারা গায়ে রোম খাড়া হয়ে যেত। তারপর আমরা সবাই প্রিয়াকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসলাম। সবাই প্রিয়ার উপর রাগ করছিল। মুকেশ তো প্রিয়ার সাথে কথা পর্যন্ত বলতে চাইছিল না। আর তো এটাই মনে হচ্ছিল যে প্রিয়া পুরো সমাজে তাদের নাক কাটিয়েছে। সবাই প্রিয়ার উপর রেগেছিল, কিন্তু প্রিয়ার দোষ তো আমার নজরে যেন আসছিলই না। আমার তো মনের মধ্যে খালি থেকে থেকে একটাই কথা আসছিল, আর সেটা হলো পায়েস খাওয়ার কথা। যে নিশ্চয় ওই পায়েস খাবার কারণে এইসব হয়েছে। কিন্তু এখনও মা পায়েসের ব্যাপারে কিছু বলতে রাজি ছিল না। তারও একটাই মনে হতো যে প্রিয়াই এই সমস্ত কিছু করেছে। সে কিন্তু নিজের কর্মকাণ্ডের ব্যাপারে কাউকে কিছুই বলেনি। তখনই আমি মুকেশকে নিজের কাছে ডাকলাম আর বললাম, আমি অনেক দিন থেকেই তোমাকে কিছু বলতে চাইছিলাম, কিন্তু সুযোগ হচ্ছিল না। তখন মুকেশ বলল, কি হয়েছে? আমি বললাম যে কিছুদিন আগে যখনই আমি পায়েস বানানোর জন্য চেষ্টা করতাম তখন মা আমাকে বানাতে দিত না আর নিজে বানাতো। আর যখন তোমার বন্ধুরা ঘরে আসলো ওই দিন মা নিজেই পায়েস বানিয়েছিল। সেটা একটা আলাদা বাসনে করে আলাদা রেখে দিয়েছিল। আর এখন তো সে রোজ পায়েস বানায়, কিন্তু কারোকে খেতে দেয় না। আর আজ যখন সে টেবিলের ওপর পায়েস রেখে ভুলে গেছে তখনই প্রিয়া এসে ওই পায়েসটা খেয়ে নিয়েছে। আর তারপর থেকে তার সাথে এই সমস্ত ঘটনা ঘটে গেছে। কিন্তু মুকেশ আমার কথা শুনে হাসতে লাগলো আর বলল, পায়েস খেলে আবার এমনটা হয় নাকি? তুমি কি প্রিয়ার ভুলটাকে চাপা দেওয়ার চেষ্টা করছো? মুকেশ এবার আমার উপর রেগে গেল। কেউ আমার কথা বুঝতেই চাইছিল না। তারপর আমি প্রিয়ার ঘরে গেলাম আর তাকে ভালোবেসে জিজ্ঞেস করতে লাগলাম, প্রিয়া, যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে প্লিজ আমাকে বলো, আমি বাড়ির সবার সাথে কথা বলি। তখনই প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, বৌদি, এরকম কিছুই আমি করিনি। আজ পর্যন্ত আমি কারোর সাথে কোনো সম্পর্ক আসিনি। আমি প্রিয়ার মুখ থেকে পরিষ্কার শুনতে চাইছিলাম যে সে নিজের জায়গায় নিজে ঠিক আছে। কিন্তু এবার আমি পরিবারের সদস্যদের কিভাবে বোঝাবো? আমি শাশুড়ি মায়ের সাথে কথা বলার কথা ভাবলাম। তখনই মা বলতে লাগলো, প্রিয়ার হয়ে তুমি কিছু আমাকে বলতে এসো না, এটা প্রিয়ারই ভুল। তখনই আমি আমার মাথা ধরে বসে গেলাম আর ভাবতে লাগলাম যে জানি না যে আসলে হচ্ছেটা কি। এতে কি প্রিয়ার ভুল আছে নাকি আমি কিছু বুঝতে পারছি না।
তখনই হঠাৎ করে ডাক্তারের ফোন আসলো, আর সে বলল, আপনাদের বাড়িতে কোনো প্রিয়া নামের মেয়ের রিপোর্ট বদলে গিয়েছে। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি, মা আর মুকেশ কেউ ডেকে নিলাম। আমি তারপরে ডাক্তারকে ঘুরিয়ে আবার জিজ্ঞেস করলাম যে এই সমস্ত কি হচ্ছে। তখন ডাক্তার বললেন, আপনারা হসপিটালে চলে আসুন, সব কিছু জেনে যাবেন। আমরা রিপোর্ট নিয়ে হসপিটালে যখন পৌঁছলাম আর ডাক্তারকে বললাম, তখন ডাক্তার বলল, আসলে আমাদের এখানে আরেকটি মহিলা চেক আপের জন্য এসেছে, যার নামও প্রিয়া ছিল, আর ওনার রিপোর্ট আমাদের কাছে চলে যায়। আর এই নিন, এটা আপনাদের রিপোর্ট। আর এর মধ্যে আসলে কিছুই নেই, ব্যাস কিছু বাসি চাল খাওয়ার জন্য ওর ইনফেকশন হয়ে গেছে, যার জন্য তার মাথা ঘুরিয়েছিল আর বমি হচ্ছিল। আপনার বোনের রিপোর্ট একদম নর্মাল। এবার যেন আমাদের প্রাণে প্রাণ ফিরল যে আসলে প্রিয়া একদম ঠিক আছে। আমরা প্রিয়ার আসল রিপোর্ট নিয়ে ঘরে পৌঁছলাম আর সমস্ত কথা প্রিয়া আর মাকে বললাম। প্রিয়া আমাকে জড়িয়ে ধরল আর তার চোখ দিয়ে জল পড়ছিল। সে বলতে লাগলো, আমার উপর বিশ্বাস করা উচিত ছিল। আমি বলেছিলাম যে আমি এরকম কিছুই করিনি, কিন্তু কেউ আমার কথা মানেনি। আমি তখন বললাম, এবার তো আর কোনো ব্যাপার নেই সেরকম। কিন্তু আমার মাথার মধ্যে শুধু একটাই চলছিল যে বাসি চালের পায়েস, এটা কি করে হতে পারে? আমরা তো যখনই রেশন আনাই তখনই ভালো চালের আনাই, আর তাহলে এই বাসি চালের পায়েস, এসব কি ব্যাপার ঘটছে? তখনই যখন সেখানে সবাই দাঁড়িয়েছিল, আমি শাশুড়ি মাকে ভীষণ কঠিনভাবে জিজ্ঞেস করলাম যে, মা, আসলে এসব কি চলছে? আপনি কেন পায়েস কাউকে খেতে দেন না? আসলে তোমার শ্বশুর মশাইয়ের মৃত্যু পায়েস খাবার আগেই ছিল। আসলে আমরা যখন পায়েস বানিয়েছিলাম তখন ওর মধ্যে যে চাল পড়েছিল তার মধ্যে কিছু চাল ছিল বাসি। সেটা দোকানদারের বেখাওয়ালি মনোভাবের জন্য হয়েছিল, যার জন্য ওর ইনফেকশন হয়ে গেছিল আর ওর মৃত্যু হয়েছিল। আর সেই দিন থেকে আমি পায়েস জিনিসটাকে ঘেন্না করি। ওই দিন থেকেই ঘরে আমি পায়েস বানাই, কিন্তু কাউকে খেতে দিই না। কেননা আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে যদি আবার কেউ পায়েস খায় আর তার যদি কিছু হয়ে যায়, আর ওই পায়েস, সেই জন্য আমি সব সময় কুকুরদের খাইয়ে দিই যাতে তোমার বাবার আত্মার শান্তি হয়। তখন থেকে আমি তোমাকে পায়েস বানাতে দিই না। কেননা তুমি যদি পায়েস বানাও আর তোমার পায়েস আমি কুকুরকে খাওয়াই, তো তোমার খারাপ লাগবে। সেই জন্যই আমি পায়েস বানাই আর সেটা আলাদা করে রেখে দিই, আর বিকেল হলে কুকুরগুলোকে খাইয়ে দিই। এবার এই পায়েস রহস্যটা আমার সামনে চলে এসেছিল। এটা জানার পর আমার ভীষণ অদ্ভুত লাগলো যে তার এত অন্ধবিশ্বাস কিভাবে হতে পারে। শ্বশুরের মৃত্যু সেই দিন লেখা ছিল কপালে, সেটা যে কোনোভাবেই হতে পারত। আর তাছাড়া জরুরি তো নয় যে তার মৃত্যু যেহেতু পায়েসের জন্যই হয়েছে তো সবাই পায়েস খাওয়া বন্ধ করে দিবে। যাই হোক, আমি এই সমস্ত কথা আমার শাশুড়িকে আর বলিনি, কেননা আমি তার ভাবনাকে আঘাত করতে চাইনি। আমি চাইনি যে তার কোনোভাবে খারাপ লাগুক। তখনই মুকেশ বলতে লাগলো, মা, তুমি তোমার মন থেকে এইসব ধারণা বের করে দাও। এবার মুকেশের আরও একটা ব্যাপারে লজ্জা লাগছিল, যার কারণে সে প্রিয়ার দিকে তাকাতেও পারছিল না। সেটা ভেবেচিন্তে প্রিয়াকে কত কিছু বলে দিয়েছিল।
কোনো রকম মুকেশ প্রিয়ার কাছে ক্ষমা চাইলো। আর তারা দুজন ভাই বোন নতুন করে আবার জীবন কাটাতে শুরু করলো। আমার মুখও এবার হাসি ছিল, কেননা শেষ পর্যন্ত সব ঠিক হয়ে গেছে। পায়েস খাওয়ার যে কথাটা আমার মনের মধ্যে চলছিল সেটা এবার সমাধান হলো। আর প্রিয়ার ওপর যে দোষারোপ করা হয়েছিল সেটাও মিটে গেছে। ধন্যবাদ বন্ধুরা, গল্পটা শোনার জন্য ধন্যবাদ। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে।